আসসালামু আলাইকুম, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি এমন একটি সংবাদ যা দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। দেশ জুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং অর্থনৈতিক চাপের মধ্যে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে দাবিটি জানিয়ে আসছিলেন, সেই দাবির বিষয়ে এসেছে একটি ঐতিহাসিক সুখবর। মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে তা দেশের সরকারি চাকরিজীবী মহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। আজকের পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে যে তথ্যগুলো তুলে ধরা হবে তা আপনার নিজের এবং আপনার পরিবারের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। মহার্ঘ ভাতা বা কস্ট অফ লিভিং অ্যালাউন্স মূলত একটি বিশেষ ভাতা যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে তাদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য প্রদান করা হয়। বিশ্বের অনেক দেশেই এই ধরনের ভাতা প্রচলিত আছে। বাংলাদেশেও এই ভাতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা একজন কর্মচারীর মোট আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষত যখন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, তখন এই মহার্ঘ ভাতাই হয়ে ওঠে কর্মচারীদের জন্য একটি বড় ভরসার জায়গা। কিন্তু গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতির যে হার, তার তুলনায় মহার্ঘ ভাতার পরিমাণ অনেকটাই পিছিয়ে পড়েছিল। এই বাস্তবতায় কর্মচারীদের মধ্যে একটি ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হচ্ছিল এবং বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন বারবার মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। আজকের ঘোষণাটি তাই অনেকের কাছেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। তবে এই ঘোষণার গুরুত্ব বোঝার আগে একটু পেছনে ফিরে তাকানো দরকার। বাংলাদেশে গত কয়েক বছরে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে তা সাধারণ মানুষের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছে। চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে, মাছ মাংসের দাম বেড়েছে। একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজার খরচ, যেটা কয়েক বছর আগে 10 থেকে 12,000 টাকায় হতো, সেটা এখন 15 থেকে 20,000 টাকায়ও অনেক সময় কুলায় না। এর সঙ্গে যোগ হয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি, সন্তানের পড়াশোনার খরচ বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি এবং চিকিৎসা খরচের ঊর্ধ্বগতি। এই সামগ্রিক চাপের মধ্যে একজন সরকারি কর্মচারীর নির্দিষ্ট বেতন যখন মাসের মাঝামাঝিতেই শেষ হয়ে যায়, তখন তার পরিবারের কষ্টটা অনুভব করা যায়। সরকারি চাকরিজীবীরা প্রায় একটি কথা বলেন, বেসরকারি খাতে যারা কাজ করেন তারা বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বেতন বাড়াতে পারেন, ব্যবসা করে বাড়তি আয় করতে পারেন, নানান উপায়ে আর্থিক অবস্থা উন্নত করতে পারেন। কিন্তু একজন সৎ সরকারি কর্মচারীর আয়ের একমাত্র উৎস তার সরকারি বেতন ও ভাতা। তিনি বাইরে কোনো ব্যবসা করতে পারেন না, অতিরিক্ত আয়ের সুযোগ নেই। তাই মূল্যস্ফীতির সঙ্গে যখন তার বেতন ও ভাতা সামঞ্জস্যপূর্ণ না হয়, তখন তার পুরো পরিবারটাই একটা নিরন্তর আর্থিক সংকটের মধ্যে পড়ে। এই সংকটের বাস্তব প্রভাব পড়ে তার সন্তানের পড়াশোনায়, পরিবারের স্বাস্থ্যসেবায় এবং দৈনন্দিন জীবনের প্রতিটি দিকে। এই পরিপ্রেক্ষিতে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু একটি আর্থিক সুবিধার ঘোষণা নয়, এটি একটি স্বীকৃতি যে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র তার দায়িত্ব সম্পর্কে সচেতন। ঘোষণা অনুযায়ী মহার্ঘ ভাতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি বিভিন্ন গ্রেডের কর্মচারীদের জন্য ভিন্ন ভিন্নভাবে প্রযোজ্য হবে। নিচের গ্রেডের কর্মচারীরা যাতে বেশি সুবিধা পান সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, কারণ তারাই অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ভুগছেন। এখন যদি সংখ্যায় বিষয়টা বোঝার চেষ্টা করা হয় তাহলে চিত্রটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ধরুন একজন সরকারি কর্মচারীর মূল বেতন 20,000 টাকা। আগে যদি তিনি মূল বেতনের 50% হারে মহার্ঘ ভাতা পেতেন, তাহলে তার মহার্ঘ ভাতা ছিল 10,000 টাকা। নতুন ঘোষণায় যদি এই হার বেড়ে 75% হয়, তাহলে তার মহার্ঘ ভাতা হবে 15,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 5,000 টাকা বেশি। বছরে এই বাড়তি আয় দাঁড়ায় 60,000 টাকায়। একটি মধ্যবিত্ত পরিবারের জন্য বছরে 60,000 টাকার অতিরিক্ত আয় কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারে। সন্তানের কোচিং খরচ দেওয়া যায়, পরিবারের কারো চিকিৎসার বড় একটি অংশ মেটানো যায়, কিংবা দীর্ঘদিনের সঞ্চয়ের লক্ষ্যে একটু এগিয়ে যাওয়া যায়। আরেকটি উদাহরণ নেওয়া যাক।
কেউ যদি মূল বেতন ৩০,০০০ টাকা পান এবং আগে মহার্ঘ ভাতা ৫০% হারে ১৫,০০০ টাকা পেতেন, নতুন হারে ৭৫% হিসেবে তিনি পাবেন ২২,৫০০ টাকা, অর্থাৎ মাসে ৭,৫০০ টাকা বেশি। বছরে এই বাড়তি আয় দাঁড়াবে ৯০,০০০ টাকায়। এই পরিমাণ অর্থ একটি পরিবারের জীবনমানে সত্যিকারের পরিবর্তন আনতে সক্ষম। বাড়ির ছোটখাটো মেরামত করা যায়, সন্তানের ভালো স্কুলে পড়ানো যায়, পরিবারের সদস্যদের একটু ভালো চিকিৎসা দেওয়া যায় এবং ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করা যায়। পুরো দেশের চিত্রটা যদি একটু বড় পরিসরে দেখা হয় তাহলে এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব অনুভব করা যায়। বাংলাদেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ। এই বিশাল জনগোষ্ঠীর প্রত্যেকের মহার্ঘ ভাতা গড়ে ৩ থেকে ৫,০০০ টাকা বাড়লে প্রতি মাসে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৫০০ থেকে ৮০০ কোটি টাকার মতো। বছরে এই পরিমাণ দাঁড়াবে ৬,০০০ থেকে ১০,০০০ কোটি টাকায়। এটি একটি বিশাল বিনিয়োগ। তবে এই বিনিয়োগের সুফল কেবল কর্মচারীরাই পাবেন না, পুরো অর্থনীতি পাবে। কারণ এই অতিরিক্ত আয়ের বেশিরভাগটাই কর্মচারীরা বাজারে ব্যয় করবেন। স্থানীয় ব্যবসা চাঙা হবে, দেশীয় পণ্যের চাহিদা বাড়বে এবং অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে। মহার্ঘ ভাতার বিষয়টি বোঝার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট মাথায় রাখতে হবে। বাংলাদেশের সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পান কয়েক বছর পর পর। দুটি পে স্কেলের মাঝের সময়টাতে মূল্যস্ফীতি যে হারে বাড়ে সে হারে তাদের বেতন বাড়ে না। এই মধ্যবর্তী সময়টাতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা আসলে কমে যায়। মহার্ঘ ভাতা এই ফারাকটা পূরণ করার একটি হাতিয়ার হিসেবে কাজ করে। কিন্তু সমস্যা হলো, মহার্ঘ ভাতার হার যদি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটা তার উদ্দেশ্য পূরণ করতে পারে না। নতুন ঘোষণায় মহার্ঘ ভাতার হার নির্ধারণে মূল্যস্ফীতির সূচককে বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে, যা একটি অত্যন্ত যুক্তিসঙ্গত ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিচের গ্রেডের কর্মচারীদের প্রতি বিশেষ মনোযোগ। সরকারি চাকরিতে প্রথম থেকে ২০ গ্রেড পর্যন্ত বিভিন্ন স্তর রয়েছে। উপরের গ্রেডের কর্মকর্তারা বেশি বেতন পান, তাদের অন্যান্য সুযোগ সুবিধাও বেশি। কিন্তু নিচের গ্রেডের কর্মচারীরা, যেমন চতুর্থ শ্রেণীর কর্মচারী বা তৃতীয় শ্রেণীর কর্মচারীরা, তারা তুলনামূলকভাবে কম বেতন পান এবং তাদের আর্থিক কষ্টটা সবচেয়ে বেশি। একজন পিয়ন বা এমএলএসএস যিনি মাসে ৮ থেকে ১০,০০০ টাকা বেতন পান, তার জন্য বাড়ি ভাড়া দিয়ে ঢাকায় বা বড় শহরে সংসার চালানো রীতিমতো একটি যুদ্ধের মতো। তার পরিবারের সদস্যরা যখন বাজারে যান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখেন, তখন তাদের মনে যে হতাশা কাজ করে সেটা অনুভব করার চেষ্টা করুন। নতুন মহার্ঘ ভাতার হার নির্ধারণে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে বৃদ্ধির কথা বলা হয়েছে। এটি একটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, কারণ যারা সবচেয়ে কম পান তাদেরই সবচেয়ে বেশি সহায়তা দরকার। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মহার্ঘ ভাতা যদি ২ থেকে ৩,০০০ টাকা বাড়ে তাহলে সেটা তার পরিবারের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। মাসের বাজারটা একটু ভালো করা যাবে, ছেলেমেয়ের পড়াশোনায় একটু বেশি মনোযোগ দেওয়া যাবে, পরিবারের কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আর এতটা দ্বিধা করতে হবে না। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় নিয়েও আলোচনা হচ্ছে, তা হলো এই ভাতার হার নিয়মিতভাবে পর্যালোচনা করার একটি ব্যবস্থা। অনেক দেশে বার্ষিকভাবে বা ৬ মাস পর পর মূল্যস্ফীতির সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতার হার স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়। বাংলাদেশে এই ধরনের একটি স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা থাকলে কর্মচারীদের বারবার দাবি জানাতে হতো না এবং তাদের জীবনমানে একটি স্থিতিশীলতা তৈরি হতো। নতুন ঘোষণায় এই বিষয়টিতেও মনোযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং ভবিষ্যতে একটি নিয়মিত পর্যালোচনার কাঠামো তৈরি করার পরিকল্পনা আছে। এই ঘোষণার পর থেকে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তা অত্যন্ত প্রাণবন্ত। বিভিন্ন সরকারি অফিস, জেলা প্রশাসন, উপজেলা কার্যালয় সব জায়গায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। কর্মচারীরা নিজেদের মধ্যে হিসাব করছেন কতটুকু বাড়বে, কিভাবে ব্যয় করবেন, পরিবারের কোন চাহিদাটা এবার পূরণ করতে পারবেন।
এই উৎসাহ এবং আশার ভাবটা কর্মক্ষেত্রেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে। যখন একজন কর্মচারী আর্থিক চাপ কম অনুভব করেন, তখন তিনি তার কাজে আরও মনোযোগী হতে পারেন, আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব আছে। যখন সরকারি চাকরিতে ভালো